নমস্কার, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। অঙ্কুরোদ্গম যখন থেকে পথ চলা শুরু করে, আমি সেই অবস্থার থেকেই আমি অঙ্কুরোদ্গমকে দেখে আসছি এবং ক্রমশ অঙ্কুরোদ্গম এখন তার শুধু আর অঙ্কুরে নেই, সেটা উদ্গত হয়েছে এবং তার ডালপালাও বিস্তৃত হচ্ছে ক্রমাগত। এটা দেখে খুব ভালো লাগে। আমি গত পরশুদিন সন্ধ্যাতেই বালুরঘাটে ছিলাম, বাংলাদেশ থেকে, দিনাজপুর থেকে আসার পথে। সেখানে দেখলাম একটি ছেলে কবি, ওই আমি আসবো বলে আরও কয়েকজনকে একটুখানি ডাকা হয়েছিল। আমরা ঘরোয়াভাবেই, বিশ্বনাথ লাহা আছেন কবি, তিনি ব্যবস্থা করেছিলেন। সেখানে দেখলাম সৈকত পাল নামে একজন তরুণ কবি তার কবিতা পড়লেন এবং বললেন তার কবিতার বইটি পুরুষ জ্যোৎস্না প্রকাশিত হয়েছে অঙ্কুরোদ্গম থেকে। আমার খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, মানে উত্তরবঙ্গেও যে যথেষ্ট, আমি নিজেও গেছিলাম কোচবিহারে, সেখানে অঙ্কুরোদ্গমের কোচবিহার শাখা একটা অত্যন্ত সুন্দর অনুষ্ঠান করেছিল, সে কথা আমার মনে আছে। যাই হোক, আজকে এই যে আমি দিনাজপুরে গেছিলাম গত 5 দিন 6 দিন হলো, সেখানে একটি সাহিত্য সম্মেলন হলো। কিন্তু আমার এত ভালো লেগেছে, আমি ওখানে উদ্বোধক হিসেবে আমন্ত্রিত ছিলাম ঠিকই, কিন্তু সারা বাংলাদেশের কবি লেখকরা সেখানে একসঙ্গে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন আলোচনা হচ্ছিল। আমার কয়েকটি বিষয় সেখানে খুব ভালো লেগেছে, যেটা আমাদের এখানেও প্রসঙ্গটা থাকে বোধহয়। সমস্ত বাংলা ভাষাভাষী শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত মানুষের এক ধরনের সমস্যার মধ্যে দিয়ে, এক ধরনের সংকটের মধ্যে দিয়ে আমরা চলেছি। দিনাজপুর থেকে অল্প একটু দূরে, 22-25 কিলোমিটার দূরে রানীর বন্দর নামে একটি জায়গা আছে। সেটি ঐতিহাসিকভাবে একটি খুব গুরুত্বপূর্ণ জনপদ। এখন যদিও আর 5টি জনপদের মতোই, কিন্তু একটা সময় তার পাশ দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। আমাদের এই ইছামতি নয়, ওখানকার একটি ইছামতি নদী বয়ে গেছে এবং শুনলাম সেখানে বজরা করে বিভিন্ন শস্য কলকাতায় আমদানি হতো, ব্যবসা বাণিজ্য চলতো। অথচ এখন সেই জায়গাটি প্রায় মানে ভরাট হতে 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 প্রায় জমিতে পরিণত হয়েছে এবং তার 400 বছরের যে ইতিহাস রানীর বন্দরের, মানে আমাদের উত্তরবঙ্গ একেবারে কোচবিহার পর্যন্ত, ওদিকের ওই দিনাজপুর থেকে ওদিকে রংপুর বা আরও যে সমস্ত এলাকাটা প্রায় একই একই মনে হয় যেন প্রকৃতি একই রকম। এবং বিশেষ করে আমাদের ওই একেবারে উত্তরবঙ্গের দিকটার সঙ্গে ওদিকে রংপুর বা আরও ওই এলাকার এত অদ্ভুত মিল আছে। মিল থাকার কারণটা ঐতিহাসিক। আমরা বিভিন্ন রাজাদের কথা জানতে পারছি, যাদের রাজপাট বিস্তৃত ছিল 2 বাংলা জুড়ে, এবং সেই দিক থেকে দিনাজপুরও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঐতিহাসিকভাবে। যাই হোক, সেখানে ওই রানীর বন্দরে 1954 সালে একটি পাঠাগার তৈরি হয়েছিল, তার নাম নজরুল পাঠাগার। ভাবুন, যখন 1944 সালে নজরুল তখনও আমাদের এদেশেই, তাকে নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশে, এবং সে সময় কাজী নজরুল ইসলামের নামে তেমন খুব একটা সংস্থাও চোখে পড়তো না। তো সেই রকম একটি গ্রামীণ পরিবেশে নজরুলের নামে নজরুল পাঠাগার, এবং কয়েক হাজার বই সেখানে আজও আছে। তো সেখানেও ওই আমি রাতে ছিলাম রানীর বন্দরে, তো সেখানেও ওই পাঠাগারে বেশ কিছু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা খুব ঘরোয়াভাবেই আলাপ আলোচনা করছিলাম। সেখানে একটি প্রসঙ্গ উঠল যে এই লাইব্রেরি এখন ব্যবহার করছে না তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, কেন? অর্থাৎ তাদের মধ্যে কি বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে, বই লাইব্রেরিতে আসছে না কেন? এই বিষয়টা নিয়ে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়েছে এবং প্রত্যেকের মতামত দিয়েছেন, সমস্যাগুলোকে তুলে ধরেছেন, যে কোথায় সমস্যা, যে আমরা কেন ছোটদের বইমুখী করে তুলতে পারছি না। পরের দিন রংপুরে, সেখানে তারপরে রংপুরে আপনারা জানেন বেগম রোকেয়া, যদিও বেগম রোকেয়া নামে পরিচিত, আসলে রোকেয়া সাখাওয়াত হোসেন। আপনারা অনেকে জানেন, আমাদের এখানে লর্ডসিনা রোডে যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটি আছে, পারমিতা বোধহয় সেই স্কুলের ছাত্রী, হ্যাঁ, সেই স্কুলটি নির্মাণ করেছিলেন বেগম রোকেয়া তার স্বামীর নামে। এবং রংপুর শহর থেকে আরও অনেকটা দূরে পায়রাবান্ধ বলে একটি গ্রামের মধ্যে, সেখানে একটি জমিদার বাড়ি, সেখানে বেগম রোকেয়ার জন্ম। সেই বাড়িটি এখন আর নেই, একেবারে ভেঙে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। কিন্তু ওখানে সুফিয়া কামাল, আপনারা জানেন বাংলাদেশের একজন অত্যন্ত বিদুষী এবং
প্রগতিশীল যে সমস্ত চর্চার একজন অগ্রণী মানুষ। তো সুফিয়া কামাল তিনি সেখানে একটি স্মারক স্তম্ভ উদ্বোধন করেছিলেন, সেই স্তম্ভটি এখন রয়েছে এবং জেলা প্রশাসন থেকেই বেগম রোকেয়ার বাড়ির পাশেই সেখানে একটি লাইব্রেরি করে দিয়েছে। তো সেখানেও একজন ভদ্রমহিলা তিনি ওই লাইব্রেরিটি দেখাশুনো করেন, তিনিও ঠিক একই কথা বললেন যে এই গত মানে করোনার আগে পর্যন্ত অন্তত 10 জন 15 জন করে প্রত্যেকে আসতেন, লাইব্রেরিতে বসতেন, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু এখন আর কেউ আসছেন না। তো রংপুরে সেখানে সন্ধেবেলা ওই কিছু লেখক, কবি, সাহিত্যিক তারাও একত্রিত হয়েছিলেন, আমি বসেছিলাম তাদের সঙ্গে। সেখানেও দেখলাম কয়েকজন কথা তুলছেন যে সাহিত্যের সংকট তৈরি হচ্ছে কিভাবে। তিনি দুটো প্রশ্ন রেখেছিলেন, এক যে সাহিত্যিকরা কি আর তেমন সাহিত্য রচনা করতে পারছেন না যে কারণে পাঠক তাদের প্রতি আগ্রহ বোধ করছেন না, এটা নাকি পাঠকদেরও পাঠ্যাভ্যাস কমে যাচ্ছে বলে তারা ওই এখনকার সাহিত্যের কাছে তারা পৌঁছতে চাইছেন না। এটা ভারী একটা দুটোই সত্য, আমার মনে হয় দুটোই সত্য, এবং পাঠক এবং লেখকের মধ্যে একটা সেতু নির্মাণের প্রয়োজন রয়ে গেছে নিঃসন্দেহে। আর দিনাজপুর সাহিত্য মেলায় সেখানে শেষ পর্বে ছিল আমার বক্তৃতা, তারা বলে দিয়েছিলেন যে বর্তমান সাহিত্য সংস্কৃতি কোন পথে। তো আমরা যেখানেই যাচ্ছি সেখানে একটা কোথাও আমরা বুঝতে পারছি একটা কোথাও নিবিড় সমস্যা তৈরি হচ্ছে, কোথাও একটা ভাষার, আমার মনে পড়ছে বোধহয় বছর 10 আগে এই এই মঞ্চেই আমি বলেছিলাম যে বাংলা ভাষা কিন্তু সংকটের দিকে এগোচ্ছে, সংকট তৈরি হচ্ছে। তো আমার অগ্রজ একজন কবি তিনি এখানে বসে বলেছিলেন যে না, বাংলা ভাষার সমস্যা কোথায়, এই তো এই চত্বরে কত আমরা দেখছি লিটল ম্যাগাজিন নিয়ে অনুষ্ঠান হচ্ছে, কত কিছু হচ্ছে, কত কবি কবিতা লিখছেন, সমস্যা কোথায়। আজকে যদি আপনারা লক্ষ্য করেন বাংলা ভাষা কিভাবে কোণঠাসা পশ্চিমবঙ্গে, ভারতের অন্যান্য প্রদেশের কথা বাদই দিলাম, আমি তো যাই বিভিন্ন প্রদেশে, ধরুন খবরের কাগজে বেরিয়েছিল যে বড়বাজারে একজন বাঙালি ব্যবসায়ী বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে হেনস্থা হতে হয়েছিল এবং তাকে 500 টাকা জরিমানা করা হয়েছিল। এখন যে কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হিন্দিটাকে প্রবলভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, হিন্দি অফিসার নিয়োগ করা হচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে হিন্দিতে কাজকর্ম বাড়াতে হবে। এমনকি যেগুলো মানে বিজ্ঞান গবেষণার যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে ইংরেজি ছাড়া অন্য কোনো উপায় নেই, সেখানেও হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো তার মধ্যেও যখন দেখি যে কিছু মানুষ আমরা একসঙ্গে হচ্ছি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, কেউ কবিতা পড়ছেন, কেউ গান গাইছেন, কেউ বই প্রকাশ করছেন, বই লিখছেন, তখন কোথাও মনে হয় একটা আশার জায়গা আমাদের আছে। সেটা হয়তো সামগ্রিকভাবে নয়, কিন্তু একটা কোথাও একটা আশার জায়গা আছে। তা না হলে যে অঙ্কুরোদ্গম শুরু হয়েছিল মূলত ঠিক আছে সাহিত্য চর্চার মধ্যে দিয়ে, তারা তো আজকে একটা প্রকাশন সংস্থা গড়ে তুলতে পেরেছে, তারা তো সাংস্কৃতিক বিভাগে বিভিন্ন শাখা প্রশাখা ছড়াতে পেরেছে। তো এই ছোট ছোট আশাগুলো বোধহয় আমাদের মনে হয় যে আমরা যদি নিজেদের মতো করে এই চর্চাগুলো চালিয়ে যাই তাহলে ওই বৃহত্তর সংকটটাকে হয়তো বা আমরা কিছুটা এড়িয়ে থাকতে পারবো, কিছুটা তার বিরুদ্ধে একটা শুভ শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে যে বইটি প্রকাশিত হলো বেলার শেষে, পারমিতা চ্যাটার্জির বই, পারমিতার বাবার কথা একটু উল্লেখ করা খুব দরকার। সন্তোষ কুমার অধিকারী তিনি ছিলেন, সেটা হচ্ছে যে পারমিতার বাবা সন্তোষ কুমার অধিকারী তিনি রবীন্দ্র গবেষক যেমন ছিলেন, তার পাশাপাশি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ, একটি হচ্ছে বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা এবং আর একটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। তো ফলে এই রকম একটি মানুষ যিনি তার জীবনের অন্যান্য সমস্ত কিছুকে ত্যাগ করে শুধুমাত্র পড়াশুনোর মধ্যে দিয়ে, গবেষণার মধ্যে দিয়ে যিনি নিজের জীবনটিকে অতিবাহিত করেছেন, তাঁরই কন্যা পারমিতা চ্যাটার্জি। ফলে খুব স্বাভাবিকভাবেই পারমিতার মধ্যেও যে তার একটা প্রভাব থাকবে তার মানসিকতায়, এটা খুব স্বাভাবিক বলেই হয়তো বা মনে হয়। পারমিতা নিজেও শারীরিকভাবে হয়তো বা অনেকটাই অসময় অসুস্থ থাকে, কিন্তু তার মধ্যে দিয়েও সে তার লেখালেখি যে চালিয়ে যাচ্ছে ক্রমাগত, এবং প্রায় প্রতি বছর দেখি তার একটি দুটি করে বই প্রকাশিত হচ্ছে। ফলে আমরা এটা তো একটা প্রতিকূলতার মধ্যে দিয়েও এগিয়ে যাওয়া, ফলে জীবনে এরকম প্রতিকূলতা থাকবে, তার মধ্যে দিয়েও যদি আমরা আমাদের এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বোধহয় আমরা শারীরিকভাবে তো কেউই অমর নয়, আমরা বেঁচে থাকবো না, কিন্তু আমাদের এই কাজগুলোর মধ্যে দিয়ে আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ধারাটা যদি বয়ে যেতে থাকে, বাঙালি জাতি হিসেবেও আমাদের পরিচয় বেঁচে থাকবে। ধন্যবাদ আপনাদের।